তো আজ আমরা কি আলোচনা করব? আজ আমরা আলোচনা করব ল অফ কনজারভেশন অফ এনার্জি অর্থাৎ শক্তি সংরক্ষণ সূত্র, যান্ত্রিক শক্তি সংরক্ষণ সূত্র। সেখান থেকে আমরা দুটো পার্টিকুলার কেস দেখব। বস্তু বিনা বাধায় নিচে পড়লে কিভাবে যান্ত্রিক শক্তি সংরক্ষণ সূত্র লঙ্ঘিত হচ্ছে না, বস্তু মসৃণ নততলে পিছলে পড়লে কিভাবে সেটা সংরক্ষিত হচ্ছে। 3 নম্বরে দেখব সংরক্ষী সংস্থা বা সংরক্ষী বল অর্থাৎ কনজারভেটিভ সিস্টেম, কনজারভেটিভ ফোর্স এবং সংরক্ষী সংস্থার বৈশিষ্ট্য, সেটা আমরা আলোচনা করব। তারপর করব অসংরক্ষী সংস্থা বা অসংরক্ষী বল অর্থাৎ নন কনজারভেটিভ সিস্টেম, নন কনজারভেটিভ ফোর্স কী এবং তার ক্যারেক্টারগুলো কী, সেগুলো আমরা আলোচনা করব। বিভব ও স্থিতিশক্তি অর্থাৎ রিলেশন বিটুইন পোটেনশিয়াল এবং পোটেনশিয়াল এনার্জি, সেটা কীভাবে রিলেটেড এই দুটো, সেটা আমরা আলোচনা করব। এরপর ভর ও শক্তির তুল্যতা নীতি অর্থাৎ মাস এনার্জি ইকুইভ্যালেন্স, সেটা আমরা দেখব। মাস এনার্জি ইকুইভ্যালেন্স, স্থির ভর রেস্ট মাস, গতীয় ভর মুভিং মাস এবং মাস এনার্জি কনজারভেশন। হ্যালো স্টুডেন্টস, তো আর একটি নতুন ক্লাস নিয়ে হাজির তোমাদের হিরক স্যার, আর তোমরা আছো এখন HM ক্লাসরুমে। শক্তি সংরক্ষণ সূত্র বা ল অফ কনজারভেশন অফ এনার্জি কি বলছে? যে শক্তি অবিনশ্বর, অর্থাৎ শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। শক্তিকে কেবল কি করা যায় না, এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা যায় এবং বিশ্বে মোট শক্তির পরিমাণ ধ্রুবক। তাহলে বিশ্বে মোট শক্তির পরিমাণ ধ্রুবক, এটা থেকেই আমরা বুঝতে পারি যে শক্তিকে আলাদাভাবে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। ওকে, অর্থাৎ শক্তিকে কেবল শক্তির রূপান্তর ঘটানো সম্ভব হয়। এবার আসছি যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি। কোনো যান্ত্রিক প্রক্রিয়ায় যদি গতিশক্তি স্থিতিশক্তিতে রূপান্তরিত হয় অথবা স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয় এবং মোট শক্তির পরিমাণ যদি অপরিবর্তিত থাকে, তখন আমরা কি বলবো? যে এখানে যান্ত্রিক শক্তি সংরক্ষণ হয়েছে। এবং এক্ষেত্রে কিন্তু এই যে যান্ত্রিক শক্তি থেকে অন্য কোনো প্রকার শক্তির রূপান্তর বা অন্য কোনো প্রকার শক্তি থেকে যান্ত্রিক শক্তির যে রূপান্তর, সেটা কিন্তু ঘটবে না। অর্থাৎ কি, দেখো, এই যে যান্ত্রিক শক্তি থেকে অন্য কোনো প্রকার শক্তি অথবা অন্য কোনো প্রকার শক্তি থেকে যে যান্ত্রিক শক্তির এই যে রূপান্তর, এটা কিন্তু হবে না। ওকে, এই রূপান্তর হবে না। তো চলো আমরা দুটো উদাহরণ দেখে নিই। ওকে, কি উদাহরণ দেখব না, প্রথমে দেখব একটা এম ভরের বস্তু। আমরা প্রথম উদাহরণ কী নিয়েছি না, অভিকর্ষের টানে একটা বস্তু যখন বিনা বাধায় নিচে পড়তে থাকবে, তাহলে তার যে কোনো বিন্দুতে দেখব আমরা যান্ত্রিক শক্তি যে সংরক্ষিত হচ্ছে সেটা আমরা প্রমাণ করব। তো ধরলাম এম ভরের বস্তু। ওকে, এম ভরের বস্তু, এটি কি না ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় স্থির আছে। এইচ উচ্চতায় কি আছে? স্থির আছে। অর্থাৎ কোন বিন্দুতে? এ বিন্দুতে স্থির আছে। ওকে, এ বিন্দুতে। এবার যদি একে এই এ বিন্দু থেকে ছেড়ে দেওয়া হয়, অভিকর্ষের টানে বিনা বাধায় নিচের দিকে পড়লে এর মধ্যে কত ত্বরণ সৃষ্টি হবে? ত্বরণ সৃষ্টি হবে অভিকর্ষজ ত্বরণ জি। ওকে, তো ধরলাম এ বিন্দুতে আমরা মোট শক্তি দেখব। এ বিন্দুতে আমরা মোট শক্তি অর্থাৎ স্থিতিশক্তি এবং গতিশক্তি, আমরা স্থিতিশক্তিকে কি ধরব? এ বিন্দুতে, এ বিন্দুতে, এ বিন্দুতে স্থিতিশক্তি অর্থাৎ আমরা এনার্জি ডিউ টু পোটেনশিয়াল। ওকে, কত হবে? এখানে স্থির আছে কত না এইচ উচ্চতায়, ভর কত? এম। তাহলে এক্ষেত্রে এর স্থিতিশক্তি হবে এম জি ইন্টু এইচ। গতিশক্তি কত হবে? ই কে। এ বিন্দুতে দেখো, তাহলে গতিশক্তি কত হবে? এই এ বিন্দুতে কি আছে? স্থির আছে। তাহলে ভি ইকুয়ালস টু 0, তাহলে এখানে ইউ ইকুয়ালস টু 0। ওকে, তাহলে কত হবে? হাফ এম ইন্টু ইউ স্কোয়ার অর্থাৎ 0 স্কোয়ার, হাফ এম ইন্টু ইউ স্কোয়ার অর্থাৎ 0। তাহলে এ বিন্দুতে মোট শক্তি অর্থাৎ মোট যান্ত্রিক শক্তি যদি আমরা এ ধরি, কত হবে? এম জি এইচ প্লাস 0, এম জি এইচ প্লাস 0 অর্থাৎ এ বিন্দুতে কি হলো? এম ইন্টু জি ইন্টু এইচ। ওকে, চলো এবার বি বিন্দুতে দেখা যাক। বি বিন্দুতে, বি বিন্দুতে অর্থাৎ ধরে নিলাম কোনো একটি সময় বস্তুটিকে এ বিন্দুতে ছেড়ে দেওয়ার পর বি বিন্দুতে এলো, বি বিন্দুতে এসে ওর বেগ হলো ভি। ওকে, ওর বেগ হলো ভি এবং ও কতটা দূরত্ব এলো না এ থেকে বি বিন্দুর দূরত্ব ধরলাম এক্স দূরত্ব ওর সরণ ঘটলো। এক্ষেত্রে দেখো, যদি ভি বেগ হয় তাহলে লিখতে পারি ই
ই কে কাইনেটিক এনার্জি, গতিশক্তি কত হবে হাফ এম ইন্টু ভি স্কোয়ার। ওকে, এবং স্থিতিশক্তি কত হবে? স্থিতিশক্তি দেখো তো ভূমি থেকে কত উচ্চতায় আছে, যদি এক্স দূরত্ব অতিক্রম করে, মোট উচ্চতা যদি এইচ হয় তাহলে ভূমি থেকে এইচ মাইনাস এক্স উচ্চতায় আছে, তাহলে স্থিতিশক্তি হবে এম ইন্টু জি ইন্টু এইচ মাইনাস এক্স। ওকে, আচ্ছা এবার দেখো কি আছে, আমি বি বিন্দুতে ক্ষেত্রে ধরছি, বি বিন্দুর ক্ষেত্রে ধরলাম, বি বিন্দুর ক্ষেত্রে কি ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস, ত্বরণ কি এখানে অভিকর্ষজ ত্বরণ জি, এস সরণ কতটা হয়েছে এক্স, এক্স ওকে, বা ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ কত প্রাথমিক বেগ কত জিরো, জিরো প্লাস টু জি এক্স, অতএব ভি স্কোয়ার ইকুয়ালস টু টু জি এক্স। ওকে, তাহলে ওই ভি স্কোয়ারের মান যদি আমি এখানে বসাই কত হবে দেখো হাফ এম ইন্টু টু জি এক্স, কত হবে এম ইন্টু জি ইন্টু এক্স কি, তাই তো দেখো এম জি এক্স। এক্ষেত্রে বি বিন্দুতে মোট শক্তি কত হবে, তাহলে ইপি প্লাস ইকে, ভালো করে লক্ষ্য করো, এম জি এইচ মাইনাস এক্স প্লাস এম জি এক্স, এম জি এক্স। এক্ষেত্রে কত হবে তাহলে দেখো ইবি ইকুয়ালস টু দেখো এম জি এইচ মাইনাস এম জি এক্স প্লাস এম জি এক্স, অর্থাৎ এম ইন্টু জি ইন্টু এইচ। ওকে, চলো এবার আমরা সি বিন্দুতে ধরি, সি বিন্দুতে অর্থাৎ ভূমি স্পর্শ করার ঠিক পূর্ব মুহূর্তে, ভূমি স্পর্শ করার ঠিক পূর্ব মুহূর্তে ভূমি থেকে উচ্চতা ধরতে পারি জিরো। ওকে, সেক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি হবে এম জি ইন্টু জিরো অর্থাৎ জিরো। ওকে, এবার কাইনেটিক এনার্জি কত হবে একটু ভালো করে লক্ষ্য করো, সি বিন্দুর ক্ষেত্রে এবার ধরো, সি বিন্দুর ক্ষেত্রে, ওকে, সি বিন্দুর ক্ষেত্রে কি হবে দেখো ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু জি সরি টু জি এস, টু এ এস। ওকে চলো টু এ এস। এবার দেখো ধরি এই ভূমি স্পর্শ করার আগের মুহূর্তে ওর বেগ ভি ওয়ান, তাহলে এ থেকে সি বিন্দু পর্যন্ত আমি যদি এই সূত্র প্রয়োগ করি কি হবে, অন্তিম বেগ ভি ওয়ান স্কোয়ার প্লাস ইউর পরিবর্তে কী লিখব জিরো প্লাস টু এ অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ এস, মোট সরণ কত এ থেকে সি পর্যন্ত এইচ। ওকে, টু জি এইচ, দেখো ভি ওয়ান স্কোয়ার ইকুয়ালস টু টু জি এইচ। তাহলে এক্ষেত্রে এর গতিবেগ গতিশক্তি কত হাফ এম ভি ওয়ান স্কোয়ার, তাহলে হাফ এম ইন্টু ভি ওয়ান স্কোয়ারের মান আমরা কত পেয়েছি টু জি এইচ, টু জি এইচ, অর্থাৎ একে কত লিখতে পারি দেখো তো এম ইন্টু জি ইন্টু এইচ। এক্ষেত্রে আমরা কি পাবো, সি বিন্দুতে মোট শক্তি স্থিতিশক্তি প্লাস গতিশক্তি অর্থাৎ জিরো প্লাস এম ইন্টু জি ইন্টু এইচ। ওকে, অর্থাৎ এখানে কি পেলাম ই সি ইকুয়ালস টু এম জি এইচ। দেখো এখানে আমরা কি প্রমাণ করলাম যে অভিকর্ষের ফলে বিনা বাধায় যদি একটি বস্তু ওপর থেকে নিচে পড়তে থাকে, তার এই যে রাস্তা বরাবর পড়ছে, যে পথ বরাবর নেমে আসছে, সেই পথের যে কোনো বিন্দুতে যান্ত্রিক শক্তির সংরক্ষণ ঘটছে বা যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকছে। কিভাবে দেখো, যে কোনো বিন্দুতে মোট শক্তি অর্থাৎ স্থিতিশক্তি এবং গতিশক্তির যোগফল কি হচ্ছে এম জি এইচের সমান, এম জি এইচ, এম জি এইচ। ওকে, তাহলে আমরা কি দেখলাম, প্রত্যেকটা বিন্দুতে এর শক্তির মোট শক্তি মোট যান্ত্রিক শক্তি সমান, অর্থাৎ এর এই সম্পূর্ণ পথের প্রত্যেকটি বিন্দুতে যান্ত্রিক শক্তি সংরক্ষিত হচ্ছে। তো দ্বিতীয় উদাহরণ আমরা কি দেখব, যে মসৃণ নততল বরাবর কোনো বস্তু যদি পিছলে পড়ে সেখানে তার কিভাবে যান্ত্রিক শক্তি সংরক্ষণ হচ্ছে। তো ধরে নিলাম এই এ বি সি একটা নততল, কি একটা নততল, ঘর্ষণবিহীন নততল, ঘর্ষণবিহীন, যার দৈর্ঘ্য কত ধরে নিলাম এল। ওকে, এবার দেখো এর উচ্চতা, এই নততলের উচ্চতা এ ডি ইকুয়ালস টু
এইচ। এখন যদি আমরা বস্তুটিকে নততলের সর্বোচ্চ প্রান্ত অর্থাৎ এই বিন্দুতে স্থিরাবস্থায় রাখি এবং বস্তুর ভর যদি এম হয় আর নততল অনুভূমিকের সঙ্গে কোণ করে আছে এসিডি ইকুয়ালস টু থিটা। তার আগে বলে দিই, যখন এদিকে জি হবে এবং নততল যদি থিটা কোণ করে থাকে তাহলে নততল বরাবর ত্বরণ হবে জি সাইন থিটা। ওকে, এবার দেখো এ বিন্দুতে কি ধরলাম না, প্রথমে ধরলাম পোটেনশিয়াল এনার্জি। তো এ বিন্দুতে বস্তু স্থির তাহলে পোটেনশিয়াল এনার্জি এম ইন্টু জি ইন্টু কত উচ্চতায় আছে না এইচ উচ্চতায় আছে, এবং গতিশক্তি কত হবে যেহেতু স্থির তাহলে 0, অর্থাৎ এ বিন্দুতে দেখো mgh প্লাস 0 ইকুয়ালস টু তাহলে mgh। এবার বি বিন্দুতে সাপোজ ধরলাম যে এ বিন্দু থেকে এই ঘর্ষণবিহীন মসৃণ নততল বরাবর গড়িয়ে বি বিন্দু পর্যন্ত এলো। বি বিন্দু পর্যন্ত ধরা যাক এই বি বিন্দু পর্যন্ত উচ্চতা কত, অভিলম্ব সরণ কত x, তাহলে বি থেকে এই সি বিন্দু পর্যন্ত এই দূরত্ব কত h মাইনাস এক্স। ধরলাম এ থেকে বি বিন্দু পর্যন্ত নততল বরাবর এস দূরত্ব অতিক্রম করলো। তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা স্থিতিশক্তি কি লিখব, স্থিতিশক্তি কত না ভূমি থেকে কত উচ্চতায় আছে h মাইনাস এক্স। ওকে, h মাইনাস এক্স এম জি ইন্টু এইচ মাইনাস এক্স। ভালো করে লক্ষ্য করো গতিশক্তি কত হবে। ধরি এই জায়গায় ছিল বেগ 0 এবং এখানে হলো বেগ v। আবার আমরা যদি বি বিন্দুর ক্ষেত্রে সেই সূত্র বসাই ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2a এর পরিবর্তে g এবং s এর পরিবর্তে কি লিখব x নয় s 2gs। এবার g এর পরিবর্তে আমরা কি লিখব বলেছি, g এর পরিবর্তে আমরা v এর পরিবর্তে ভি স্কোয়ার ইউ স্কোয়ারের পরিবর্তে 0 প্লাস 2 ইন্টু জি, আমরা কি বলেছি নততল বরাবর g এর উপাংশ কত হবে g সাইন থিটা, অর্থাৎ 2g সাইন থিটা ইন্টু কত দূরত্ব অতিক্রম করেছে s। ভি স্কোয়ার ইকুয়ালস টু 2g। আচ্ছা, এই ত্রিভুজ এ বি এর ক্ষেত্রে আমরা কি বলতে পারি, সাইন থিটা ইকুয়ালস টু কত লম্ব বাই অতিভুজ অর্থাৎ এক্স বাই এস ইন্টু এস, অর্থাৎ ভি স্কোয়ার ইকুয়ালস টু 2gx। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি হাফ এম ইন্টু 2gx, বা লেখা যায় দেখো এম ইন্টু জি ইন্টু এক্স। এই ক্ষেত্রেও তাহলে আমরা বি বিন্দুতে মোট শক্তি কত পাবো দেখো mg ইন্টু এইচ মাইনাস এক্স প্লাস mgx, অর্থাৎ এক্ষেত্রে লিখতে পারি ইবি ইকুয়ালস টু দেখো mgh মাইনাস mgx প্লাস mgx, তাহলে m ইন্টু জি ইন্টু এইচ। ওকে, এবার সি বিন্দুতে অর্থাৎ বস্তুটি ভূমি স্পর্শ করার ঠিক পূর্ব মুহূর্তে কতটা দূরত্ব অতিক্রম করলো না এই নততলের দৈর্ঘ্য যতটা, নততলের দৈর্ঘ্য কত এল দূরত্ব অতিক্রম করলো। তাহলে দেখো সি বিন্দুতে এক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি কত হবে, ভূমি স্পর্শ করার ঠিক আগের মুহূর্তে যদি উচ্চতা ভূমি থেকে 0 ধরা হয় তাহলে স্থিতিশক্তি কত হবে mg ইন্টু 0 অর্থাৎ 0, এবং গতিশক্তি কত হবে ek ইকুয়ালস টু হাফ এম। সাপোজ ধরলাম এখানে ভি ড্যাশড, যদি এইখানে বেগ ভি ড্যাশড হয় তাহলে দেখো সি বিন্দুর ক্ষেত্রে একটু ভালো করে লক্ষ্য করো, আমরা এই সূত্র বসিয়ে পাবো ভি ড্যাশড স্কোয়ার ইকুয়ালস টু ইউ কত 0 প্লাস 2 ইন্টু জি সাইন থিটা ইন্টু কত মোট কত দূরত্ব অতিক্রম করেছে এল দূরত্ব, বা ভি ড্যাশ স্কোয়ার ইকুয়ালস টু 2g। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্রে এক্ষেত্রে সাইন থিটা ইকুয়ালস টু
লম্ব বাই অতিভুজ, লম্ব কত এইচ, অতিভুজ এল, এইচ বাই এল ইন্টু এল, বা ভি ড্যাশ স্কোয়ার ইকুয়ালস টু দেখো জি এল এল কেটে যাবে, তাহলে টুয়াইস জি এইচ। ওকে, ঠিক আছে। চলো এবার তাহলে আমরা বসাই হাফ ইন্টু এম ইন্টু ভি ড্যাশ স্কোয়ার, ভি ড্যাশ স্কোয়ার কত টু জি এইচ, অর্থাৎ কী হবে এখানে এম ইন্টু জি ইন্টু এইচ। এক্ষেত্রে সি বিন্দুতে মোট শক্তি কত হবে 0 প্লাস এম জি এইচ, অর্থাৎ এম ইন্টু জি ইন্টু এইচ। তাহলে দেখো আমরা এক্ষেত্রেও দেখলাম ঘর্ষণবিহীন মসৃণ নততল বরাবর যখন কোনো বস্তু পিছলে পড়ছে সেক্ষেত্রেও কিন্তু প্রত্যেকটা বিন্দুতে অর্থাৎ এই গতিপথের প্রতিটি বিন্দুতে যান্ত্রিক শক্তি অর্থাৎ স্থিতিশক্তি এবং গতিশক্তির মোট যোগফল ধ্রুবক, তা কত তার পরিমাণ mgh। এ বিন্দুতেও মোট যান্ত্রিক শক্তি mgh, বি বিন্দুতেও যান্ত্রিক শক্তি mgh, সি বিন্দুতেও যান্ত্রিক শক্তি mgh। দেখো এর আগে আমরা দুটো আলোচনা করলাম যে যখন অবাধে বস্তু পতনশীল অর্থাৎ অবাধে পতনশীল বস্তু এবং যখন ঘর্ষণবিহীন মসৃণ নততল বরাবর বস্তুটি পিছলে পড়ছে সেক্ষেত্রে কি না প্রত্যেকটা বিন্দুতে যান্ত্রিক শক্তি সংরক্ষিত হচ্ছে, অর্থাৎ মোট গতিশক্তি এবং স্থিতিশক্তির যে পরিমাণ সেটা অপরিবর্তিত থাকছে। এই জন্যেই আমরা এরকম যে সিস্টেমগুলো যে সংস্থাগুলো অর্থাৎ অবাধে পতনশীল বস্তুর যে সংস্থা এবং মসৃণ নততল বরাবর পিছলে পড়া বস্তু যে সংস্থা, ওই সংস্থাকে আমরা কি বলবো না কনজারভেটিভ সিস্টেম বা সংরক্ষী সংস্থা, কেননা এখানে যান্ত্রিক শক্তি সংরক্ষিত হচ্ছে। তো কনজারভেটিভ ফোর্স কি এই সংরক্ষী সংস্থায় বা কনজারভেটিভ সিস্টেমে যে বলগুলো কাজ করবে বা যে বলের অধীনে কাজ হচ্ছে সেই বলকে আমরা বলবো কি না কনজারভেটিভ ফোর্স। তো কনজারভেটিভ ফোর্স কি আমরা এর আগে কি দেখলাম, যখন বস্তুটা অবাধে পড়ছে অথবা ঘর্ষণবিহীন মসৃণ নততল বরাবর পিছলে পড়ছে তখন কোন বলের প্রভাবে, অভিকর্ষজ বলের প্রভাবে আমরা সব কিছু ডিটেলসে আলোচনা করেছি। তো সেই অভিকর্ষ বলকে সেই জন্যই আমরা বলতে পারি কি কনজারভেটিভ ফোর্স। অভিকর্ষ বল ছাড়াও অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফোর্স ছাড়াও স্থির তড়িৎ বল, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এবং চৌম্বক বল, ম্যাগনেটিক ফোর্স, এগুলো কি কনজারভেটিভ ফোর্সের উদাহরণ। তো কনজারভেটিভ ফোর্স বা সংরক্ষী সংস্থার বৈশিষ্ট্যগুলো কী কী আমরা একটু আলোচনা করিনি। দেখো প্রথম বৈশিষ্ট্য কি, যান্ত্রিক শক্তির সংরক্ষণ হচ্ছে। এটা আমরা আলোচনা করেছি যে যান্ত্রিক শক্তির সংরক্ষণ হচ্ছে বলেই কিন্তু এই সিস্টেমটাকে বলা হচ্ছে সংরক্ষী সংস্থা। ওকে, কৃতকার্যের পুনরুদ্ধার সম্ভব। কৃতকার্যের পুনরুদ্ধার সম্ভব অর্থাৎ কি না বলের বিরুদ্ধেও কার্য করা হচ্ছে আবার বলের দ্বারাও কার্য করা হচ্ছে। ওকে, সংস্থায় কোনো অবক্ষয়ী বা বাধাদানকারী বল থাকে না, অর্থাৎ এখানে কোনো ডিসিপেটিভ ফোর্স নেই, আমরা ধরেই নেওয়া হয়েছে দেয়ার ইজ নো ডিসিপেটিভ ফোর্স ইন দিস সিস্টেম। কৃতকার্য পথ নির্ভর নয়, অর্থাৎ কোন পথ দিয়ে গেল সেটা ডিপেন্ড করছে না, নট ডিপেন্ডস অন পাথ। কিসের ওপর ডিপেন্ডস করছে, ডিপেন্ডস অন পজিশান অর্থাৎ অবস্থানের ওপর। আমরা দেখেছি যে যখন উল্লম্বভাবে পড়ছে তখনও পার্টিকুলার পজিশানের উপর ডিপেন্ড করছে, আবার যখন নততল বরাবর পড়ছে তখনও কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম এই পজিশানের উপর ডিপেন্ড করছে। ওকে, এবং লাস্ট পয়েন্ট যেটা, একটি পূর্ণ চক্রে মোট কৃতকার্যের পরিমাণ শূন্য হয়। অর্থাৎ আমরা যদি লাইন ইন্টিগ্রাল করি ক্যালকুলাসের মাধ্যমে আমরা গাণিতিক মাধ্যমে লিখতে পারি যে হোল ইন্টিগ্রাল অফ এফ ডট ডিআর ইকুয়ালস টু 0। যে সকল সংস্থায় যান্ত্রিক শক্তি সংরক্ষিত হয় না, অর্থাৎ যান্ত্রিক শক্তি সংরক্ষিত হয় না কথার অর্থ কী না যান্ত্রিক শক্তি থেকে অন্য কোনো শক্তি রূপান্তর হতে পারে, আবার অন্য কোনো শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর হতে পারে, এরূপ সংস্থাকে বলা হবে কি না নন কনজারভেটিভ সিস্টেম বা অসংরক্ষী সংস্থা। এবং এই অসংরক্ষী সংস্থায় যেসব বল ক্রিয়া করে সেই সব বলকে আমরা বলবো অসংরক্ষী বল বা নন কনজারভেটিভ ফোর্স। ওই সব বলকে আমরা কি বলবো, নন কনজারভেটিভ ফোর্স। ওকে, আচ্ছা চলো এবার আমরা জেনে নিই এই অসংরক্ষী সংস্থার বা নন কনজারভেটিভ সিস্টেমের বৈশিষ্ট্যগুলো কী কী। আমরা প্রথম বৈশিষ্ট্য যেটা মেন বৈশিষ্ট্য যে যান্ত্রিক শক্তির সংরক্ষণ হয় না, অর্থাৎ যান্ত্রিক শক্তি অন্য কোনো প্রকার শক্তিতে রূপান্তরিত হয় বা হতে পারে, যেমন তাপ শক্তি, শব্দ শক্তি, বিভিন্ন রকম শক্তিতে যান্ত্রিক শক্তি রূপান্তরিত হতে পারে। সংস্থায় কোনো না কোনো অবক্ষয়ী বল থাকবেই, অর্থাৎ সেটা হতে পারে বায়ুর বাধা বল, ঘর্ষণ বল, যে কোনো ডিসিপেটিভ ফোর্স সেখানে থাকবে। কৃতকার্য পথ নির্ভর, অর্থাৎ কোন পথে কাজ করছে তার উপর ডিপেন্ড করছে, কোন পজিশানে আছে কোন অবস্থানে আছে
তার উপর ডিপেন্ড করছে না, অর্থাৎ অবস্থান নির্ভর নয়, নট পজিশন ডিপেন্ডেন্ট। এবং মোট কৃতকার্য কখনো শূন্য হয় না। বিভব ও স্থিতিশক্তির মধ্যে সম্পর্ক, অর্থাৎ রিলেশন বিটুইন পোটেনশিয়াল এবং পোটেনশিয়াল এনার্জি। তো ধরা যাক অভিকর্ষের ক্ষেত্রে কোনো বিন্দুর বিভব যদি ভি হয় এবং ওই স্থানে এম ভরের যদি কোনো বস্তু থাকে, তার অভিকর্ষীয় স্থিতিশক্তি কী হবে না ওই বস্তুর ভর গুণিত ওই স্থানের অভিকর্ষীয় বিভব, অর্থাৎ ওই বস্তুর স্থিতিশক্তি হবে এম ইন্টু ভি। সাপোজ আমরা এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত এম ভরের একটি বস্তুকে যদি নিয়ে যাই, ওকে, এই জায়গার বিভব কত ভি এ এবং এই জায়গার বিভব ভি বি। এখন এই এম ভরের বস্তুটাকে আমি কি করলাম, এ থেকে বি বিন্দু পর্যন্ত আনলাম এবং আনার সময় কত গতি হলো, সাপোজ ধরে নিলাম ভি বেগের সৃষ্টি হলো। তাহলে আমরা লিখতে পারি এই যে কৃতকার্য কত হবে না, এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত নিয়ে গেলে তাহলে এম ইন্টু ভি এ মাইনাস ভি বি। কেন হচ্ছে পরিবর্তনটা কত, এম ইন্টু ভি এ মাইনাস এম ইন্টু ভি বি, অর্থাৎ এম ইন্টু ভি এ মাইনাস ভি বি। দেখো এই যে কৃতকার্য এটাই তো গতিশক্তির যোগান, তাই তো, এইটাই গতিশক্তির যোগান দিচ্ছে। অর্থাৎ লিখতে পারি যে হাফ এম ভি স্কোয়ার ইকুয়ালস টু এম ইন্টু ভি এ মাইনাস ভি বি। অর্থাৎ লেখা যায় ভি স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু ভি এ মাইনাস ভি বি। এটি হলো কি এই যে গতিশক্তি, এটা দেখো এটা গতিশক্তি এবং বিভবের মধ্যে সম্পর্ক, সেখান থেকে আমরা এই সম্পর্ক লিখতে পারি। এরপর আসছি ভর ও শক্তির তুল্যতা নীতি, অর্থাৎ মাস এনার্জি ইকুইভ্যালেন্স। দেখো এই মাস এনার্জি ইকুইভ্যালেন্স অনুযায়ী আইনস্টাইন বলেছিলেন যে ভর থেকে তুল্য পরিমাণ শক্তি এবং তুল্য পরিমাণ শক্তি অর্থাৎ শক্তি থেকে তুল্য পরিমাণ ভর আমরা পেতে পারি বা পাওয়া যায়। এই নীতি অনুযায়ী ভর শক্তির যে তুল্যতা সমীকরণ সেটা কি ই ইকুয়ালস টু ডেল এমসি স্কোয়ার, বিখ্যাত রিলেশন ই ইকুয়ালস টু ডেল এমসি স্কোয়ার। এটা কার রিলেশন, আইনস্টাইন এই রিলেশনটা প্রথম আবিষ্কার করেন। তো এই ইকুয়েশানে দেখো ইটা কি না ডেল এমটা হলো বিনষ্ট ভর, অর্থাৎ ডেল এম পরিমাণ ভর বিনষ্ট হওয়ার ফলে ই পরিমাণ শক্তি আমরা পাবো, অথবা ই পরিমাণ শক্তি থেকে তুল্য পরিমাণ ডেল এম পরিমাণ ভর আমরা পাবো ই পরিমাণ শক্তি যদি খরচ হয়। সেখানে সিটা কি না সিটা হলো শূন্য মাধ্যমে আলোর গতিবেগ, অর্থাৎ 3 × 10⁸ মিটার সেকেন্ড ইনভার্স। এবার দেখো পরীক্ষা করে দেখা গেছে 1 গ্রাম ভর যদি বিনষ্ট হয়, 1 গ্রাম ভর, সেখানে কত আমরা শক্তি পাবো না 9 × 10⁻13 জুল। 1 AMU যদি ভর বিনষ্ট হয়, ওকে, 1 AMU ভর যদি বিনষ্ট হয় সেক্ষেত্রে আমরা কত পাবো শক্তি না 931 মেগা ইলেকট্রন ভোল্ট। 1 মেগা ইলেকট্রন ভোল্ট সমান দেখো 10⁻⁻6 ইলেকট্রন ভোল্ট, অর্থাৎ 1.6 × 10⁻⁻13 জুল। এবং 1 AMU ভর সমান কত না 1.66 × 10⁻⁻27 কেজি। তাহলে আমরা কি পেলাম, ভর ও শক্তির যে তুল্যতা সমীকরণ বা রিলেশন বা ইকুয়েশন সেটা কি ই ইকুয়ালস টু এমসি স্কোয়ার বা ই ইকুয়ালস টু ডেল এম সি স্কোয়ার। চলো জেনে নেওয়া যাক স্থির ভর বা গতীয় ভর অর্থাৎ রেস্ট মাস, মুভিং মাস কি। ওকে, দেখো আইনস্টাইনের একটা বিখ্যাত থিওরি আছে কি থিওরি অফ রিলেটিভিটি। আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটিতে বলেছেন যে কোনো বস্তুর ভর কিন্তু ধ্রুবক রাশি, আমরা জানি ধ্রুবক রাশি নয়। ওকে, ধ্রুবক রাশি নয়। কি দেখো বস্তুর ভর যদি কোনো একটা নির্দিষ্ট কি না সিস্টেম সাপেক্ষে অর্থাৎ ফ্রেম অফ রেফারেন্স সাপেক্ষে যদি ধরে নাও এই বস্তুটা স্থির, যদি বস্তুটি স্থির হয়, স্থির, তখন তার এই ভরকে বলবো আমরা কি রেস্ট মাস বা স্থির ভর, স্থির ভর। কিন্তু যদি এই ফ্রেম অফ রেফারেন্স সাপেক্ষে এটি যদি ভি বেগে গতিশীল হয়, ভি বেগে গতিশীল হয়, ওকে, ভি বেগে যদি গতিশীল হয় তখন তার ভরকে বলা হবে কি ভর না গতীয় ভর,
অর্থাৎ ভি বেগে গতিশীল হলে বা গতিশীল যদি হয়, সাপোজ ধরে নিলাম ভি বেগে, গতিশীল বস্তুর ক্ষেত্রে তার যে ভর, গতিশীল বস্তুর যে ভর, অর্থাৎ তাকে আমরা যদি ধরি এম, একে আমরা বলবো গতীয় ভর। ওকে, এর ভর ধরলাম কত, গতীয় ভর। এবার এই গতীয় ভর এবং স্থির ভর অর্থাৎ রেস্ট মাস এবং মুভিং মাসের মধ্যে যে রিলেশান, সেই রিলেশানটা কি? রিলেশানটা হলো দেখো এম ইকুয়ালস টু m0 বাই √1 - v² বাই c²। যদি m0 ভরের বস্তুটি নির্দেশতন্ত্র সাপেক্ষে ভি বেগে গতিশীল হয়, তাহলে সেই গতিশীল বস্তুর গতীয় ভর m হবে m ইকুয়ালস টু m0 বাই √1 - v² বাই c², যেখানে c কত না শূন্য মাধ্যমে আলোর গতিবেগ। ওকে, এবার আসছি আমরা ভর ও শক্তির যে যৌথ সংরক্ষণ নীতি। যৌথ সংরক্ষণ নীতি কি দেখো, যখন হাই এনার্জি প্রসেস হয়, উচ্চ শক্তির প্রক্রিয়াতে কিন্তু ভরের সংরক্ষণ, শক্তির সংরক্ষণ এরূপ পৃথক পৃথকভাবে হয় না। তখন কি হয়, ভর এবং শক্তির মোট যে পরিমাণ, অর্থাৎ ভর শক্তিতে রূপান্তরিত হতে থাকে, শক্তি ভরে রূপান্তরিত হতে থাকে, কিন্তু এই রূপান্তর হওয়া সত্ত্বেও ভর এবং শক্তির যে মোট পরিমাণ, সেই মোট পরিমাণ কিন্তু ধ্রুবক থাকবে। এই জন্যেই এই সূত্রকে বলা হয় কি না ভর শক্তির যৌথ নিত্যতা সূত্র বা যৌথ সংরক্ষণ নীতি। তো উদাহরণ হিসেবে কি বলতে পারি, পারমাণবিক ক্ষেত্রে অর্থাৎ পরমাণুর অভ্যন্তরে কিন্তু কি হচ্ছে, এই ভর শক্তিতে রূপান্তরিত হচ্ছে, এবং এর ফলেই কিন্তু আমরা যে পারমাণবিক শক্তি যেটা পাই সেটা কিন্তু এর ফলে, অর্থাৎ পরমাণুর অভ্যন্তরে যে ভর শক্তিতে রূপান্তরিত হচ্ছে সেটাই পারমাণবিক শক্তির উৎস। তো শক্তি ভরে রূপান্তরিত হচ্ছে কিভাবে, যে দেখো যখন নিউক্লিয়াসের খুব কাছ দিয়ে গামা রশ্মি যায়, তখন কি করে না ইলেকট্রনকে ভেঙে পজিট্রনে তৈরি করে, ইলেকট্রন ভেঙে পজিট্রন তৈরি করে। এক্ষেত্রে কি হচ্ছে না এই শক্তি থেকে ভরের রূপান্তর হচ্ছে। তো আশা করছি আজকের ক্লাসটা তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো কমেন্ট সেকশানে অবশ্যই জানাও, এবং ভালো লাগলে একটা লাইক করে তোমার প্রিয় বন্ধুর সঙ্গে শেয়ার করো। তো ফিরছি পরবর্তী ক্লাস নিয়ে। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব কি না ইলাস্টিক কলিশন, ইনইলাস্টিক কলিশন এবং তার ক্যারেক্টারগুলো কী হবে সেটা আমরা আলোচনা করব। তো ফিরছি স্থিতিস্থাপক অস্থিতিস্থাপক সংঘর্ষ নিয়ে পরের ক্লাসে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।